নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। তাহলে আমরা এর আগে পড়েছি ভারতের জলবায়ু, আজকে আমরা পড়বো ভারতের অরণ্য। ভারতের অরণ্য বা বনভূমিতে আমরা যেটা দেখব সেটা দেখব যে ভারতের বনভূমিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, ভারতের বনভূমির কি কি শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো দেখব। তার পাশাপাশি আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষাতে আসা বা আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা এটা দেখব যে বনভূমি বা অরণ্য কি। অরণ্য বা বনভূমি বলতে তোমরা কি বুঝো? তোমরা বলবে যে স্যার, যেখানে প্রচুর আমরা গাছপালা দেখতে পাই সেটাকে আমরা অরণ্য বা বনভূমি বলি। এটা একটা ঠিক কথা, যেখানে প্রচুর গাছপালা বা গাছের সমাবেশ থাকবে সেটাকে আমরা অরণ্য বা বনভূমি বলে থাকি, কিন্তু এর একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকা দরকার, অবশ্যই থাকা দরকার। তাহলে এই বনভূমির সংজ্ঞা কে দিচ্ছে? বনভূমির সংজ্ঞা দিচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বনভূমির সংজ্ঞাতে কি বলছে? তারা বনভূমির সংজ্ঞা দিতে গিয়ে বলছে যে 0.5 হেক্টর জমির ওপর 5 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন। কত মিটার হবে? 5 মিটারের বেশি। 5 মিটারের বেশি উচ্চতা সম্পূর্ণ এবং তার পরিমাণটা কত হবে? এবং 10% বেশি আচ্ছাদন গড়ে তোলা উদ্ভিদের সমাবেশ থাকলে, মানে 10% হতে পারে বা 10%-এর কাছাকাছি উদ্ভিদের সমাবেশ থাকলে সেটাকে আমরা বলছি অরণ্য বা বনভূমি। ক্লিয়ার? তাহলে এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে 0.5 হেক্টর জমির ওপর 5 মিটারের বেশি উচ্চতা সম্পূর্ণ 10%-এর বেশি আচ্ছাদন গড়ে তোলা উদ্ভিদের সমাবেশকে আমরা বলছি অরণ্য বা বনভূমি। ক্লিয়ার? এবার আমরা দেখব এই অরণ্য বা বনভূমির কি কি শ্রেণী বিভাগ রয়েছে। তাহলে এই অরণ্য বা বনভূমির শ্রেণী বিভাগ করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী, যেমন H.G. চ্যাম্পিয়ন, G.S. পুরী, লেগ্রিস, নেগি প্রমুখরা এই স্বাভাবিক উদ্ভিদের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের এই উদ্ভিদ অঞ্চলকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। তাহলে সেই ভাগগুলো কি কি? মূলত তারা উদ্ভিদ অঞ্চলকে 7টি ভাগে ভাগ করেছেন। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় কাঁটাঝোপের অরণ্য, ক্রান্তীয় শুষ্ক ও গুল্ম জাতীয় উদ্ভিদ, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, আর একটা হবে পার্বত্য উদ্ভিদ বা পার্বত্য অরণ্য। তাহলে আমরা প্রধান ভারতে এই 7টা ভাগ দেখতে পাই। কি কি সেটা? ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় কাঁটাঝোপের অরণ্য, শুষ্ক তৃণ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য ও পার্বত্য উদ্ভিদ। তাহলে তোমাদের পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসতে পারে? পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভারতের বনভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়, বা যে কোনো একটা ভাগের বর্ণনা দাও। 7টা ভাগ লিখে দিবে তোমরা, যে 7টা ভাগে ভাগ করা যায়। বিভিন্ন বিজ্ঞানীদের নাম যেগুলো আমরা দেখলাম, সেই বিভিন্ন বিজ্ঞানীদের নাম দেবে, তাদের মত অনুযায়ী বা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে যে উদ্ভিদগুলোকে ভাগ করেছেন তাদের ভাগ অনুযায়ী আমরা ভারতকে বা ভারতের বনভূমিকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। সেই 7টি ভাগের মধ্যে পরীক্ষাতে হয়তো প্রশ্ন এলো যে ভারতের বনভূমিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, যে কোনো একটি ভাগের বর্ণনা দাও, তখন তোমরা একটি ভাগের বর্ণনা দিয়ে দিবে। তাহলে চলো এই ভাগগুলো আমরা পড়ি, জানি এই ভাগগুলোর মধ্যে কি কি রয়েছে, সে কি কি আমাদেরকে দেখতে হবে, সেই জিনিসগুলো এক এক করে দেখি। তাহলে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। চিরহরিত বা চিরসবুজ মানে সব সময় থাকবে সবুজ, এভারগ্রিন, মানে গাছগুলোর পাতা ঝরে যাবে না। গাছগুলোকে আমরা দেখতে পাবো সদা সবুজ, মানে সব সময়তে সবুজ থাকবে এই অরণ্য অঞ্চলটা। সেটা কি? ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তাহলে এই ক্রান্তীয় চিরহরিত অরণ্য আমরা কোন জায়গাতে দেখতে পাবো, বা এর ক্রান্তীয় চিরহরিত অরণ্য গড়ে ওঠার জন্য কেমন পরিবেশ দরকার সেটা চলো দেখি। এই ক্রান্তীয় চিরহরিত অরণ্য গড়ে ওঠার জন্য বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটারের বেশি হওয়া দরকার। তাহলে কি 250 সেন্টিমিটার মানে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্টই বেশি, বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়া দরকার। তাপমাত্রা কেমন দরকার? শীতকালে তাপমাত্রা দরকার
18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং গ্রীষ্মকালে উষ্ণতা দরকার 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে আমরা বলি আর্দ্রতা। তাহলে আর্দ্রতার পরিমাণ কত থাকা দরকার? আর্দ্রতার পরিমাণ 77% বেশি হওয়া দরকার। তাহলে এগুলো দেখতে পেলাম আমরা পরিবেশ। এরকম পরিবেশে ক্রান্তীয় চিরহরিত অরণ্য জন্মায়। তাহলে এগুলো আমরা কোথায় দেখতে পাই? ভারতের কোন কোন অঞ্চলে দেখতে পাই? আমরা দেখতে পাই পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় অঞ্চল আমরা এই সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাই। ক্রান্তীয় চিরহরিত অরণ্য আমরা এই সব জায়গাতে মোটামুটি দেখতে পাই। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত রাজ্যে আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাই। তাহলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য যদি পরীক্ষার প্রশ্ন আসে বা তোমার যদি ইচ্ছে হয় যে ভারতের 7টা বনভূমির মধ্যে আমি ক্রান্তীয় চিরহরিত অরণ্যটাই লিখবো, তাহলে তোমরা এরকম ভাবে দিবে, অনুকূল পরিবেশ পয়েন্ট করবে, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এরকম ভাবে পয়েন্ট করবে। তারপরে পয়েন্ট করবে কোন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়। তার পাশাপাশি যদি সম্ভব হয় একটা ভারতের ম্যাপ আঁকার চেষ্টা করবে। পরীক্ষাতে যেহেতু সময় কম, পরীক্ষাতে যেমন করে সম্ভব হয় যেমন করে তোমরা পারো একটা ম্যাপ আঁকার চেষ্টা করবে। ম্যাপে তোমরা এই অঞ্চলগুলোকে জাস্ট একটু সেট আকারে দেখিয়ে দেবে যে এই অঞ্চলগুলোতে আমরা এই রকম উদ্ভিদগুলো দেখতে পাই। তাহলে এবার আমরা দেখব যে এই উদ্ভিদগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য আমরা দেখব চিরসবুজ। ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য চিরসবুজ থাকে, কেননা এখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক হয়। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো ভিজে থাকে। তার ফলে কি হয়, উদ্ভিদের কখনো জলের অভাব হয় না। মানে উদ্ভিদকে আমরা কি দিই? তোমাদের বাড়িতে হয়তো ফুলের গাছ আছে বা বাগানে হয়তো ফুলের বাগান আছে বা অন্যান্য গাছ আছে, তোমরা গাছকে যেমন খাদ্য হিসেবে কি দাও? জল দাও। সেই রকম ভাবে গাছের বিকাশের জন্য তোমরা জল দিচ্ছ। ঠিক সেই রকম ভাবে চিরহরিত অরণ্যতে আমরা দেখতে পাই যে তারা চিরসবুজ থাকছে। তার কারণটা কি? তাদের জলের অভাব থাকছে না, জলটা তাদের প্রধান খাদ্য। জলের অভাব যেহেতু থাকছে না, সেই কারণে উদ্ভিদগুলো হয় চিরসবুজ। চিরসবুজের পাশাপাশি হয় উদ্ভিদগুলো ঘন অরণ্য। এই যে দেখতে পাচ্ছ ঘন অরণ্যে ঢাকা থাকে, চারিদিকটা ঘন অরণ্যে ঢাকা থাকে চিরসবুজ অরণ্যের। ঘন অরণ্যে ঢাকা থাকার জন্য সূর্যের আলো কিন্তু এখানে প্রবেশ করতে পারে না। এই যে উদ্ভিদ অঞ্চলগুলোতে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারে না। সূর্যের আলো যেহেতু প্রবেশ করতে পারে না, সেই কারণে সূর্যের আলো পাওয়ার জন্য উদ্ভিদগুলো আকারে বাড়তে থাকে, মানে উপর দিকে দীর্ঘায়িত হতে থাকে। যার ফলে কি হয়, উদ্ভিদগুলো দীর্ঘ শাখা পোশাখা যুক্ত হয়। উদ্ভিদগুলো দীর্ঘ শাখা পোশাখা যুক্ত কেন হয়? সূর্যালোক পাওয়ার জন্য উদ্ভিদগুলো দীর্ঘ শাখা পোশাখা যুক্ত হয়। ক্লিয়ার? তার পাশাপাশি এখানে আমরা নানান প্রজাতির উদ্ভিদ দেখতে পাই। মোটামুটি 35 থেকে 45 রকম প্রজাতির আমরা উদ্ভিদ এই অরণ্য অঞ্চলে দেখতে পাই। তাহলে ক্লিয়ার হলো, বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার হলো। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? চিরসবুজ, ঘন অরণ্য, তার পাশাপাশি কি দীর্ঘ শাখা পোশাখা যুক্ত উদ্ভিদ, নানান প্রজাতির উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি। এবার কোন কোন গাছ জন্মায়? পরীক্ষাতে তোমরা লিখে দেবে যে ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্যে এই সমস্ত গাছ জন্মায়। সেগুলো কি কি দেখে নাও। সেগুলো হচ্ছে রাবার, রোডউড, মেহগিনি, শিশু, আয়রনউড। এই সমস্ত গাছ আমরা ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্যে দেখতে পাই। ক্লিয়ার? ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্যের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। পর্ণমোচী সেটা ছিল চিরহরিত, এটা হচ্ছে পর্ণমোচী। পর্ণমোচী মানে পাতা ঝরে যাবে, ঠিক আছে? পাতাটা ঝরে যাবে বা একটা নির্দিষ্ট সময়ে পাতাগুলো যে গাছ ঝেড়ে দেয় সেটাকে আমরা বলি পর্ণমোচী। তাহলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী আমরা দেখতে পাই যে গ্রীষ্ম বা বসন্তকালে এই সমস্ত উদ্ভিদের পাতাগুলো ঝরে যায়। তাহলে এটা হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এই উদ্ভিদ অঞ্চল কোথায় কোথায় আমরা দেখতে পাই? এগুলো গড়ে ওঠার জন্য কেমন পরিবেশ দরকার? সেটা হচ্ছে তাপমাত্রা দরকার 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতার প্রয়োজন হচ্ছে 60 থেকে 70% আর্দ্রতা এই অরণ্য গড়ে ওঠার জন্য প্রয়োজন। ক্লিয়ার? এটা হচ্ছে অনুকূল পরিবেশ। কোন কোন অঞ্চল আমরা দেখতে পাই? পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল, হিমালয়ের পাদদেশে তরাই এবং ডুয়ার্স অঞ্চলে, আসাম, পশ্চিমবঙ্গ সমভূমি, ছোট নাগপুর মালভূমি অঞ্চলে আমরা এইরকম উদ্ভিদগুলো আমরা কিছুটা দেখতে পাই। তাহলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ আমরা এই সমস্ত জায়গাতে দেখতে পাই। কোথায় কোথায় দেখতে পেলাম? পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল, হিমালয়ের তরাই এবং ডুয়ার্স অঞ্চলে, আসাম, পশ্চিমবঙ্গের সমভূমি এবং ছোট নাগপুর মালভূমি অঞ্চলে আমরা
এই সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাই, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর প্রধান প্রধান বৃক্ষগুলো কি কি বা গাছগুলো কি কি। তাহলে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের প্রধান প্রধান যে গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে শাল, সেগুন, মহুয়া, আমলকি, আম, জাম, কাঁঠাল, বাঁশ ইত্যাদি। তাহলে আম, জাম, কাঁঠাল, বাঁশ এই সমস্ত গাছগুলোর সাথে আমরা পরিচিত। তাহলে এগুলো কোন ধরনের গাছ? তাহলে আমি যখন আম গাছকে দেখতে পাবো তখন আমার মনের মধ্যে একটা ধারণা জন্মে যাবে যে আম গাছ এটা একটা পর্ণমোচী গাছ, কেননা একটা নির্দিষ্ট সময়ে এই গাছটার পাতা ঝরে যায়। জাম গাছ এটা চিরহরিত না পর্ণমোচী? এটা হ্যাঁ, এটা হচ্ছে পর্ণমোচী, কারণ আমরা পড়েছি, আমাদের স্যার পড়িয়েছেন এটা হচ্ছে পর্ণমোচী, একটা নির্দিষ্ট সময়ে এই জাম গাছের আমরা পাতা ঝরতে দেখতে পাই। তাহলে এগুলো ক্লিয়ার। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি? ক্রান্তীয় পর্ণমোচীর পরে আমরা দেখব নেক্সট যেটা ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য, মানে শুষ্ক ঋতুতে পাতাগুলো ঝরে যাবে, সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। এই শুষ্ক পর্ণমোচী অরণ্য গড়ে ওঠার জন্য কেমন পরিবেশ দরকার? বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 70 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে হওয়া প্রয়োজন। শীতকালীন উষ্ণতা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালীন উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। তাহলে এটা হচ্ছে অনুকূল পরিবেশ। আর বাতাসের আর্দ্রতা কেমন থাকা দরকার? বাতাসের আর্দ্রতার পরিমাণ দরকার হচ্ছে 45 থেকে 47% আর্দ্রতা এই অরণ্য গড়ে ওঠার জন্য আদর্শ। তার পাশাপাশি এগুলো আমরা কোথায় দেখতে পাই? বিহারের পশ্চিম অংশ, উত্তরপ্রদেশের দক্ষিণ ও পূর্বাংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এই সমস্ত অঞ্চলে আমরা এই ধরনের উদ্ভিদগুলো দেখতে পাই। এই যে হচ্ছে এটা হচ্ছে তোমার ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। তো ক্লিয়ার ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। এবার আমরা দেখব যে এর প্রধান প্রধান বৃক্ষগুলো কি কি। ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের প্রধান প্রধান বৃক্ষগুলি হচ্ছে বেল, পলাশ, মহুয়া, বাবলা, সেগুন ইত্যাদি হচ্ছে এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রান্তীয় কাটা ঝোপের অরণ্য, মানে কাটা ঝোপঝাড় যেখানে দেখতে পাবো। তাহলে কাটা ঝোপঝাড় আমরা কোথায় দেখতে পাই? আমরা মূলত দেখতে পাই যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সে সমস্ত জায়গাতে আমরা কাটা ঝোপঝাড় গুলো দেখতে পাই। তাহলে কাটা ঝোপঝাড়ের জন্য বৃষ্টিপাত কেমন দরকার? দেখো, বৃষ্টিপাতের পরিমাণ কম, 50 সেন্টিমিটারের কম। আগেরগুলোতে আমরা কি দেখলাম? আগেরগুলোতে আমরা দেখলাম যে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি ছিল, কিন্তু এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটারের কম, যেখানে সেখানে আমরা এই ধরনের উদ্ভিদ দেখতে পাই। তার পাশাপাশি কি? তার পাশাপাশি গ্রীষ্মকালীন উষ্ণতা দরকার হচ্ছে 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু বেশি। শীতকালীন উষ্ণতা দেখো কম, 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতার পরিমাণ কত? বাতাসের আর্দ্রতার পরিমাণ খুব স্বল্প, মানে খুব বেশি না, ওই 45 থেকে 60% কাছাকাছি দরকার। তাহলে এটা দেখে আমাদের একটা আইডিয়া জন্মাচ্ছে যেগুলো কোথায় কোথায় হবে। এগুলো মূলত রাজস্থানের কাছাকাছি অঞ্চলে হবে, কারণ আমরা জানি সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম। তাই দেখো, রাজস্থানের মরু অঞ্চল, গুজরাট ও কাথিয়াওয়াড় উপদ্বীপে আমরা এগুলো দেখতে পাই। ক্রান্তীয় কাটা ঝোপের অরণ্য গুজরাট, রাজস্থান, কাথিয়াওয়াড় এই সমস্ত জায়গাগুলোতে আমরা এই ক্রান্তীয় কাটা ঝোপের উদ্ভিদগুলো দেখতে পাই। নেক্সট কি দেখবো আমরা? এর বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে বৈশিষ্ট্যটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাণ্ড ও পাতায় মোমের প্রলেপ থাকে। কাণ্ড এবং পাতাগুলোতে সাধারণত মোমের প্রলেপ থাকে, তার কারণ বাষ্পীয় ভবনের হার কমানোর জন্য। বাষ্পীয় ভবনের হার কমানোর জন্য কাণ্ড এবং পাতায় মোমের প্রলেপ থাকে। কেননা বাষ্পীয় ভবন প্রক্রিয়ায় আমরা জানি যে উদ্ভিদের পাতা থেকে উদ্ভিদের পাতায় যে ছিদ্রগুলো রয়েছে সেখান থেকে জল বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে। তাহলে জলের পরিমাণটা যাতে কম না হয়, মানে বাষ্পীয় ভবনটা যাতে রোধ করা যায়, সেই বাষ্পীয় ভবনের পরিমাণ কমানোর জন্য কাণ্ড এবং পাতায় মোমের প্রলেপ থাকে। নেক্সট কি? পত্রকণ্টক, মানে উদ্ভিদের পাতা যেগুলো রয়েছে সেই উদ্ভিদের পাতাগুলো কাটায় পরিণত হয়। কেন? কারণটা কি বলো তো? কারণটা কি দেখি। কারণটা হচ্ছে সেটাই, বাষ্পীয় ভবনের হার কমানোর জন্য কি হয়, উদ্ভিদের পাতা কাঁটায় পরিণত হয়। তাহলে প্রধান প্রধান উদ্ভিদগুলো কি হবে? ফণী, মনসা, বাবলা, এগুলো হচ্ছে কাটা ঝোপের অরণ্যের উদ্ভিদের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট কি? সেটা হচ্ছে শুষ্ক তৃণ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। শুষ্ক তৃণ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত বুঝি
লতা পাতাযুক্ত উদ্ভিদ। তাহলে এই লতা পাতাযুক্ত উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাই, বা এই লতা পাতাযুক্ত উদ্ভিদের সৃষ্টি হওয়ার জন্য কেমন পরিবেশ দরকার, সেটা কেমন পরিবেশ দরকার, সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে যেখানে পাওয়া যায়, বৃষ্টিপাতের পরিমাণ যেখানে 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে লক্ষ্য করা যায় সেখানে হয়। তার পাশাপাশি তাপমাত্রা কেমন দরকার, এই অঞ্চলের উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নেক্সট কি অঞ্চল, কোথায় কোথায় দেখতে পাই আমরা, রাজস্থান, গুজরাটের কচ্ছ, কাথিয়াওয়াড় উপদ্বীপে, দাক্ষিণাত্যের মালভূমির মধ্যভাগে এই সমস্ত গুল্মজাতি উদ্ভিদ আমরা দেখতে পাই। দেখো গুল্মজাতি উদ্ভিদ আমরা এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাচ্ছি, রাজস্থান, গুজরাটের কচ্ছ, কাথিয়াওয়াড় উপদ্বীপ, দাক্ষিণাত্যের মালভূমির মধ্যভাগে এরকম গুল্মজাতি উদ্ভিদ আমরা দেখতে পাই। ক্লিয়ার, কোথায় কোথায় দেখতে পাই দেখা গেল, তোমরা দেখতে পেলে। এবার আমরা দেখব কি, আমরা দেখব প্রধান প্রধান বৃক্ষ কিগুলো, কি কি প্রধান প্রধান বৃক্ষগুলো হচ্ছে সাবাই ঘাস ও এলিফ্যান্ট ঘাস, মানে বিভিন্ন প্রকার ঘাস জাতীয় উদ্ভিদগুলো হচ্ছে এই উদ্ভিদের উদাহরণ। ক্লিয়ার। নেক্সট কি, নেক্সট হচ্ছে পার্বত্য উদ্ভিদ। পার্বত্য উদ্ভিদ কোথায় দেখা যাবে বলো, সমভূমিতে দেখা যাবে, মালভূমিতে দেখা যাবে, না উপকূলবর্তী অঞ্চলে দেখা যাবে? বলবে না স্যার একটাও না, পার্বত্য উদ্ভিদ আমরা পার্বত্য অঞ্চলে দেখতে পাবো। তাহলে পার্বত্য অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেগুলোকে আমরা বলবো পার্বত্য উদ্ভিদ। তাহলে পার্বত্য উদ্ভিদ গড়ে ওঠার জন্য কেমন অনুকূল পরিবেশ দরকার, পার্বত্য উদ্ভিদ গড়ে ওঠার জন্য 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত। আর পার্বত্য অঞ্চল মানে কি, তুষারপাত, তুষারপাত যুক্ত অঞ্চলে আমরা এরকম উদ্ভিদ দেখতে পাই। মানে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত বা তুষারপাত যুক্ত অঞ্চলে আমরা এই উদ্ভিদ দেখতে পাই। তাপমাত্রা কেমন, তাপমাত্রা নিশ্চয়ই কম হবে, 15 ডিগ্রি সেলসিয়াস যুক্ত অঞ্চলে পার্বত্য উদ্ভিদ গড়ে ওঠে। নেক্সট কি অঞ্চল, কোথায় কোথায় দেখতে পাবো পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল আমরা কোথায় কোথায় দেখতে পাই, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের দার্জিলিং, দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিং এখানে রয়েছে, নীলগিরি ও আনাইমালাই পার্বত্য অঞ্চলে এগুলো দেখতে পাই। তাহলে পার্বত্য অঞ্চলে আমরা বিশেষত এই সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাই। যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিং, দার্জিলিং এ কোন উদ্ভিদ দেখা যাবে বলো, পশ্চিমবঙ্গের দার্জিলিং আমরা পার্বত্য উদ্ভিদ দেখতে পাবো। তাহলে এটা গেল পার্বত্য উদ্ভিদ। তাহলে পার্বত্য উদ্ভিদের উদাহরণ কি কি হতে পারে চলো দেখি, পাইন, ফার্ক, ওক, পপলার, বার্চ, স্প্রুচ, উইলো। এই উইলোটা ক্রিকেট খেলার ব্যাটে ব্যবহার করা হয়, এই উইলো কাঠ। নেক্সট হচ্ছে দেবদারু, এগুলো হচ্ছে পার্বত্য উদ্ভিদের উদাহরণ। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এই পার্বত্য উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, সুচালো ও মোমের আবরণযুক্ত পাতা, পাতাগুলো কেমন হয়, সুচালো প্রকৃতির হয় এবং পাতাগুলোতে মোমের আবরণ থাকে। জল সংগ্রহের কারণে পাতাগুলো হচ্ছে মোটা এবং মোমের আবরণ যুক্ত হয়। কারণটা কি, কারণটা হচ্ছে জল সংগ্রহ করা, মানে জল সংগ্রহ করার জন্য পাতাগুলোতে মোমের আবরণ থাকে এবং মোটা হয়, মানে জল যাতে বাষ্পীভবন না হয় সেই জন্য, জল সংগ্রহ যাতে করতে পারে সেই জন্য সেখানে মোটা এবং মোমের আবরণ যুক্ত হয়। তার পাশাপাশি বরফ যাতে জমতে না পারে, পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলে তুষারপাত তো নিশ্চয় ঘটবে, সেই তুষারপাত হওয়ার জন্য সেই উদ্ভিদগুলোতে বা উদ্ভিদ অঞ্চলে যাতে বরফ যাতে জমতে না পারে সেই কারণে পাতাগুলো সুচালো প্রকৃতির হয়। ক্লিয়ার। আর কি, গভীর ও শক্তিশালী মূল, উদ্ভিদের মাটিতে মানে উদ্ভিদগুলো যাতে মাটিতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেই জন্য উদ্ভিদের মূলগুলো শক্তিশালী হয় এবং অনেক গভীরে প্রবেশ করে থাকে। তাহলে ক্লিয়ার, পার্বত্য অঞ্চলের বা পার্বত্য অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাবো, উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মাটিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেটাকে আমরা বলি ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠার জন্য কেমন পরিবেশ দরকার, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক 200 সেন্টিমিটারের অধিক এবং সামুদ্রিক জলবায়ুযুক্ত অঞ্চলে। সামুদ্রিক জলবায়ুযুক্ত অঞ্চল কেন, কেননা ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠার জন্য সামুদ্রিক জলবায়ুর একটা বিশেষ ভূমিকা থাকে। নেক্সট কি, তাপমাত্রা, তাপমাত্রা কেমন, 30 থেকে তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অঞ্চল কোথায় কোথায় দেখতে পাই আমরা, পশ্চিমবঙ্গের তোমরা জানো গঙ্গা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলে, তার পাশাপাশি চিল্কা মহানদীর বদ্বীপ অঞ্চল, গুজরাটের কচ্ছ কাথিয়াওয়াড় উপসাগরের অঞ্চলে,
কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে দেখতে পাই। তাহলে এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাই, যেমন পশ্চিমবঙ্গের উড়িষ্যার এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাই। তাহলে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের আমরা জানি যে একটা সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা একটা উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। চলো আমরা দেখি যে এর বৈশিষ্ট্য কি কি রয়েছে। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যে যে সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে শ্বাসমূল। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য মূলত যেরকম পরিবেশে জন্মায়, এরকম কর্দমাক্ত এবং লবণাক্ত পরিবেশে জন্মায়, তাদের গাছগুলোর শ্বাস গ্রহণে বা শ্বাস কার্যে অসুবিধা হয়। সেই জন্য কি হয়, গাছের মূলগুলো উপরে উঠে আসে। এই মূলগুলোকে আমরা বলি শ্বাসমূল। শ্বাসমূল মানে শ্বাস গ্রহণের সুবিধার্থে উদ্ভিদের বা লবণাক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের শ্বাস গ্রহণের সুবিধার্থে মূলগুলো মাটির উপরে উঠে আসে, এগুলোকে আমরা বলি শ্বাসমূল। নেক্সট হচ্ছে ঠেসমূল। জোয়ার ভাটার প্রকোপ আমরা সমুদ্র অঞ্চলে দেখতে পাই, জোয়ার ভাটার প্রকোপ হতে পারে। তার পাশাপাশি এই মাটিগুলো হচ্ছে কর্দমাক্ত মানে কাদা জাতীয়। এই কর্দমাক্ত মাটিতে উদ্ভিদগুলো যাতে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্য কি হয়, ঠেসমূল বেরিয়ে থাকে। ক্লিয়ার? তাহলে লবণাক্ত উদ্ভিদের ঠেসমূল কেন বেরিয়ে থাকে? যাতে তারা সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তার পাশাপাশি আরেকটা মূল দেখতে পাই আমরা লবণাক্ত উদ্ভিদের বা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের, সেটা হচ্ছে অধিমূল। অধিমূল আমরা দেখতে পাই যাতে উদ্ভিদগুলো সে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদগুলো যাতে সঠিকভাবে বা সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সেই জন্য অধিমূল আমরা দেখতে পাই। তাহলে এটা হলো তোমার ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের বৈশিষ্ট্য। আশা করি তোমরা যে সাত প্রকার উদ্ভিদ অঞ্চল নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা সবাই মিলে বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা এটা লিখতে পারবে, যে কোনো একটা উদ্ভিদ অঞ্চলের বৈশিষ্ট্য কোন কোন অঞ্চলে দেখতে পাই, প্রধান প্রধান উদ্ভিদগুলো কি কি, সেগুলো তোমরা লিখতে পারবে বা আমি আশা করব সেগুলো তোমরা লিখতে পারবে। তাহলে এবার আমরা চলো নেক্সট দেখি। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে অরণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। অরণ্য সংরক্ষণ মানে আমাদেরকে অরণ্যকে সংরক্ষণ করতে হবে, কারণ আমরা জানি যে অরণ্যের প্রয়োজনীয়তা আমাদের পরিবেশের পক্ষে কতটা জরুরি। অরণ্য না থাকলে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা মুখোমুখি হতে হয়। অরণ্য সংরক্ষণ আমাদের প্রয়োজন। মানে মানব সভ্যতা যত অগ্রগতি ঘটছে তত আমরা দেখতে পাচ্ছি যে অরণ্যের পরিমাণ বা বৃক্ষছেদনের পরিমাণ বেশি হচ্ছে। তাহলে অরণ্যের সংরক্ষণ, এই অরণ্যটাকে আমাদের সংরক্ষণ করা একদম জরুরি। তাহলে এই অরণ্য সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থাপনা বা কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটাকে আমরা বলছি অরণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। অরণ্যের পরিমাণ 1900 সালে ছিল মোট স্থলভাগের 50%, মানে মোট স্থলভাগের 50% স্থান অরণ্য অধিকার করেছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই 2020 সালে তার পরিমাণটা 31%-এর কাছাকাছি চলে আসে। তাহলে বুঝতেই পারছো যে অরণ্যের পরিমাণটা কত কমলো, 50 থেকে 31 হয়ে গেল। তাহলে কি হলো, যে গাছগুলোকে আমরা বা বৃক্ষছেদনের পরিমাণটা বেড়েছে। তাহলে বৃক্ষছেদনের পরিমাণ বা অরণ্য ধ্বংসের পরিমাণটা যেহেতু বেড়েছে, সেই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যাতে অরণ্যের ক্ষতি না হয়, অরণ্য বা বৃক্ষছেদন যাতে না হয়। সেটাকে আমরা বলছি অরণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। তাহলে কি বলছে দেখো, মানব সভ্যতা যত অগ্রগতি ঘটেছে বৃক্ষছেদনের পরিমাণ তত বৃদ্ধি পেয়েছে। অরণ্য ছেদনের পরিমাণ কমানোর জন্য অরণ্য সংরক্ষণ বিশেষ জরুরি। যে সমস্ত পদ্ধতি বা পন্থা অবলম্বন করে, মানে দেখো যেটা বললাম আমি, যে সমস্ত পদ্ধতি বা পন্থা অবলম্বন করে অরণ্যকে আমরা সংরক্ষণ করতে পারবো, বা যে সমস্ত পদ্ধতি বা পন্থা অবলম্বন করে অরণ্য সংরক্ষণ করা যায়, সেটাকে আমরা বলছি অরণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা। তাহলে চলো এবার আমরা আলোচনা করি যে অরণ্যকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি বা কি কি পন্থা বা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে হচ্ছে বনসৃজন। বনসৃজন মানে কি? বনসৃজন মানে হচ্ছে বন সৃষ্টি করা। আমরা ছোটবেলায় রচনাতে পড়তাম যে বনসৃজনের রচনা আমাদের আসতো বাংলাতে। তাহলে এবার আমরা ভূগোলে পড়বো বনসৃজনটা কি। বনসৃজনটা হচ্ছে পতিত জমিতে
বনভূমি ধ্বংসপ্রাপ্ত স্থানে বৃক্ষরোপণ করে কিংবা আলাদাভাবে কৃষি জমি ও পশুচারণ ভূমিতে বৃক্ষরোপণ করে বনভূমির পরিমাণ বাড়ানো যায়, যেটাকে আমরা বলছি বনসৃজন। মানে বনের পরিমাণ বাড়ানো যাবে এরকম একটা জায়গা, যেটাকে আমরা বলছি বনসৃজন। পতিত জমি, মানে যে জমিটা তোমার ফাঁকা জমি বা পড়ে রয়েছে সেটাকে আমরা বলছি পতিত জমি। পতিত জমিতে বা বনভূমি ধ্বংসপ্রাপ্ত স্থানে, যেখানে বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেই সমস্ত জায়গাতে বৃক্ষরোপণের মাধ্যমে, তার পাশাপাশি কৃষি জমিতে বা পশুচারণ ভূমিতে, যেখানে গবাদি পশুগুলোকে চারণ করা হয়, সেই সমস্ত জায়গাগুলোতে বৃক্ষরোপণ করে বনভূমির পরিমাণ বাড়ানো যায়। ক্লিয়ার? তাহলে বনভূমির পরিমাণ আমরা কিভাবে বাড়াতে পারবো, অরণ্য সংরক্ষণ ব্যবস্থাপনা কিভাবে আমাদের দরকার হবে, সেটা হচ্ছে বনসৃজনের মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট দেখি চলো। নেক্সট হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বৃক্ষছেদন। বৃক্ষছেদন করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে অপরিণত গাছগুলোর কোনো ক্ষতি না হয়। মানে ধরো একটা গাছ প্রয়োজন আমরা কাটছি, কিন্তু একটা গাছ কাটার ফলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার পাশে অবস্থান করা আরো গাছগুলোর যাতে কোনো ক্ষতি না হয়। মানে একটা গাছ কাটতে গিয়ে 10টা গাছের যে ক্ষতি হবে সেটা যাতে না হয়। বনভূমি থেকে বৃক্ষছেদন করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি অবস্থান করা অপরিণত গাছের যাতে কোনো ক্ষতি না হয়। যেগুলো অপরিণত গাছ রয়েছে সেই গাছগুলো যাতে কোনো ক্ষতি না হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সুনিয়ন্ত্রিত পশুচারণ ক্ষেত্র। গবাদি পশু চারণ করার জন্য বা যেখানে চড়বে তাদের একটা নির্দিষ্ট ফিল্ড করা দরকার। মানে যেখানে গবাদি পশুরা ধরো একটা নির্দিষ্ট স্থানে চলাচল করবে, চড়বে। গবাদি পশু চলাচল করতে গিয়ে দেখা গেল কারো জমিতে ঢুকে গেল বা কারো বাগানে ঢুকে গেল, যে গাছগুলোকে খেয়ে নিল, সেটা যাতে না হয় তাদের জন্য একটা স্পেসিফিক একটা চারণ ক্ষেত্র করে তুলতে হবে, সুনিয়ন্ত্রিত পশু চারণ ক্ষেত্র। গবাদি পশুর জন্য আলাদা তৃণক্ষেত্র তৈরি করে অরণ্য সংরক্ষণ করা সম্ভব। মানে গবাদি পশুরা যাতে একটা নির্দিষ্ট স্থানে বা একটা নির্দিষ্ট ক্ষেত্রে তাদের তৃণগুলোকে বা গবাদি পশুরা যাতে একটা তাদের নির্দিষ্ট স্থানে চারণ করতে পারে, তার জন্য একটা সুনিয়ন্ত্রিত পশুচারণ ক্ষেত্র গড়ে ওঠা দরকার। নেক্সট হচ্ছে দাবানল প্রতিরোধ ব্যবস্থা করা। তাহলে গাছে গাছে ঘর্ষণ লেগে আমরা দেখতে পাই বিভিন্ন বনাঞ্চলে বা বনভূমিতে মাঝে মধ্যে আমরা দাবানলের ঘটনা শুনে থাকি। তাহলে দাবানল গুলো কিভাবে হচ্ছে? গাছের শুকনো পাতা পড়ে থাকছে, হ্যাঁ, গাছের ডালপালা শুকনো যেগুলো পড়ে থাকছে সেগুলোর সঙ্গে সেগুলো আগুনের সংস্পর্শে এলে দাবানলের সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শুকনো ডালপালা, পাতা এগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এগুলোকে আমাদেরকে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সব বনে মানুষকে ঢুকতে দেওয়া যাবে না। কেননা কি হয়, অনেক ক্ষেত্রে হয়তো কোনো স্থানে পিকনিক করতে গেল এবং তারা পিকনিকের আগুন হয়তো কোন স্থানে ধরো কেউ পিকনিক করতে গেল, পিকনিক করার ফলে দেখা গেল তারা হয়তো যে আগুন জ্বালিয়ে রেখেছিল সে আগুন থেকে একটা দাবানলের সৃষ্টি হয়ে গেল। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দাবানল প্রতিরোধ যাতে করা যায়, দাবানল থেকে বনভূমিকে রক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে দাবানল প্রতিরোধ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বনভূমিকে সংরক্ষণ করতে পারবো। নেক্সট কি? নেক্সট হচ্ছে কৃষি, সামাজিক ও কৃষি বনসৃজন। বনসৃজন আমরা পড়লাম, তাহলে বনসৃজনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তার মধ্যে হচ্ছে সামাজিক বনসৃজন এবং হচ্ছে কৃষি বনসৃজন। তাহলে কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজনের মাধ্যমে আমরা বনভূমিকে সংরক্ষণ করতে পারি। অরণ্য সংরক্ষণ করার আর এক উল্লেখযোগ্য পন্থা হলো এই সামাজিক বনসৃজন বা কৃষি বনসৃজন। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইন প্রণয়ন। মানে জনসচেতনতার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি অরণ্য সংরক্ষণের জন্য একটা আইন তৈরি করতে হবে যাতে মানুষ সচেতন হয়। নির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা বৃক্ষছেদনকে রোধ করতে পারি, আমরা অরণ্য সংরক্ষণকে বাড়াতে পারি। সুনির্দিষ্ট আইন করা একটা দরকার। বনভূমিকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে একটা আইন তৈরি করতে হবে, তাহলে আমরা বনভূমিকে সংরক্ষণ করতে পারবো। তাহলে এটা হলো তোমার বনভূমি সংরক্ষণের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং এই বিষয়ে যে নোটস পত্র সেগুলো তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে, ইলিট অ্যাপ্লিকেশনে। আর তোমরা তো এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছো নিশ্চয়ই, এবং সেখান থেকে তোমরা কি পাচ্ছ? সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে ডাইরেক্ট একটা কথোপকথনের সুযোগ। তোমাদের যে প্রশ্ন থাকতে পারে বা তোমাদের যে কোয়ারিজ থাকতে পারে সেগুলো অবশ্যই তোমরা অ্যাপে যে মেসেজ সেকশনটা রয়েছে সেখান থেকে আমাকে প্রশ্ন করতে পারো। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা কি? সেটা হচ্ছে সামাজিক বনসৃজন। তাহলে আমরা বনসৃজনটা দেখলাম, বনসৃজন কি। এবার আমরা যেটা দেখব সামাজিক বনসৃজনটা কি। পতিত এবং অব্যবহৃত বা সরকারি ফাঁকা জমিতে, কোথায় দেখতে পেলাম আমরা? পতিত বা অব্যবহৃত, যেটা পড়ে রয়েছে সেই জমি
অব্যবহৃত মানে যেটা ব্যবহার করা হয় না সেই জমি, কিংবা সরকারি ফাঁকা জমিতে আর্থসামাজিক ও পরিবেশগত অবস্থার উন্নতির ঘটানোর জন্য। কিসের জন্য? আর্থসামাজিক উন্নতি এবং পরিবেশের উন্নতি ঘটানোর জন্য অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদেরকে নিয়ে, মানে কাদেরকে নিয়ে? দুর্বল শ্রেণীর, অর্থনৈতিকভাবে যারা দুর্বল সেই দুর্বল শ্রেণীর মানুষদেরকে নিয়ে সরকার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণের যে কর্মসূচি, মানে দুর্বল শ্রেণীর মানুষদের সঙ্গে এবং সরকারকে নিয়ে যে বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেটাকে আমরা বলছি সামাজিক বনসৃজন। মানে মানে কোনো পতিত স্থানে বা অব্যবহৃত জমিতে, ফাঁকা জমিতে বৃক্ষরোপণকে আমরা বলছি সামাজিক বনসৃজন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে পতিত এবং অপরিত্যক্ত জমিকে ব্যবহার করা। যে জমিটা পতিত মানে পড়ে রয়েছে বা অব্যবহৃত, অপরিত্যক্ত, সেই জমিকে আমরা ব্যবহার করতে পারি যাতে। নেক্সট কি? নেক্সট হচ্ছে জনগণের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ঘটানো। মানে মানুষজন সামাজিক বনসৃজনের একটা কাজ করবে, সামাজিক বনসৃজনের কাজ করার ফলে তারা অরণ্যের সৃষ্টি করবে বা বনভূমির সৃষ্টি করবে, সেখান থেকে তারা বিভিন্ন জিনিসপত্র পাবে বা অরণ্য থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র পাই, সেই সমস্ত জিনিস পাওয়ার মাধ্যমে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যার ফলে তাদের কি হবে? অর্থনৈতিক উন্নতি ঘটবে। নেক্সট কি? বায়ুর ক্ষয় থেকে কৃষি জমিকে রক্ষা করা। তাহলে আমরা জানি যে কি, যদি কোনো স্থানে ধরো একটা মাঠ, এখানে ধরো গাছপালা নেই, কোনো গাছপালা নেই, ঘাস নেই, তাহলে কি হবে? মাটিটা আস্তে আস্তে বায়ুর দ্বারা তাড়িত হবে, সেখানে কি হবে? মৃত্তিকাটা ক্ষয় ঘটবে। তাহলে বায়ুর ক্ষয় থেকে আমরা কৃষি জমিকে রক্ষা করার জন্য সামাজিক বনসৃজনটা করতে পারি। ক্লিয়ার? এবার চলো দেখি কি এই সামাজিক বনসৃজনের জন্য উপযুক্ত স্থান ও গাছগুলো কি কি। সামাজিক বনসৃজনের জন্য কোন কোন স্থান দরকার? রেল লাইনের দুপাশের পতিত জমি, রেল লাইনের দুপাশের পতিত জমিতে, বা রাস্তার দুপাশের ফাঁকা জমিতে, রাস্তার যে ফাঁকা জমিগুলো আমরা দেখতে পাই সেখানে। তারপরে হচ্ছে নদীর ধার বা খালের দুপাশের বাঁধ বরাবর জমি। নেক্সট হচ্ছে ছোট ছোট জলাশয়ের ধার বরাবর আমরা বৃক্ষরোপণ করে এই সামাজিক বনসৃজনটা করতে পারি। তাহলে এই সামাজিক বনসৃজনের জন্য উপযুক্ত স্থান তো আমরা দেখলাম, এবং উপযুক্ত গাছগুলো কি কি সেগুলো আমরা জানবো। তাহলে রেল লাইনের ধার বরাবর জমিতে আমরা কোন কোন গাছ লাগাতে পারি? কুসুম, বট, মহুয়া, এগুলো লাগাতে পারি। তার পাশাপাশি হচ্ছে নদীর ধার বা খালের দুপাশের বাঁধ বরাবর আমরা কোন কোন গাছ লাগাতে পারি? আমরা ইউক্যালিপটাস, বাঁশ, নারকেল, এই সমস্ত গাছগুলো লাগাতে পারি। ছোট ছোট জলাশয়ের ধার বরাবর আমরা কোন কোন গাছ লাগাতে পারি? ছোট ছোট জলাশয়ের ধার বরাবর আমরা ইউক্যালিপটাস, বাবলা, এই সমস্ত গাছগুলো লাগাতে পারি। তাহলে পরীক্ষাতে যদি তোমাদের প্রশ্ন আসে সামাজিক বনসৃজন কি, তোমরা লিখবে সামাজিক বনসৃজন কাকে বলে, এটা লিখবে। এর উদ্দেশ্য কি সেটা লিখবে। তার পাশাপাশি লিখবে সামাজিক বনসৃজনের জন্য উপযুক্ত স্থান ও গাছ। তাহলে দেখবে তোমাদের লেখাটা একটা পারফেক্ট ওয়েতে হবে। তাহলে বুঝতে পারছো যে পরীক্ষাতে নম্বর পাওয়ার জন্য আমাদেরকে কিভাবে লিখতে হয় বা কিভাবে বিষয়গুলোকে পরীক্ষায় লিখে আসতে হয়। সামাজিক বনসৃজন বোঝা গেছে নিশ্চয়ই। এবার চলো আমরা দেখি কৃষি বনসৃজন। কৃষি বনসৃজনটা তোমরা নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছো যে কৃষি বনসৃজনটা কি হবে। কি হবে বলো? কৃষি বনসৃজন মানে এই বনসৃজনের সঙ্গে কৃষি কোনো না কোনো ভাবে রিলেটেড। তাহলে চলো দেখি, কৃষকের নিজের কৃষি বা পতিত জমিতে কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি, বোঝা গেছে যে কৃষক তার জমিতে বা পতিত জমিতে কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি কি করে? কাঠ, সবুজ সার, ওষুধ, ফলমূল ইত্যাদি উৎপাদনের জন্য গাছ লাগিয়ে যে বনভূমি গড়ে তোলে তাকে বলছে কৃষি বনসৃজন। মানে কৃষক নিজের পতিত জমিতে বা কৃষি জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য গাছ থেকে, সেগুলো কি কি? কাঠ হতে পারে, সারের সুবিধা, গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধপাতি পাই, সেগুলোর সুবিধা, তার পাশাপাশি ফলমূল, গাছ থেকে তো আমরা বিভিন্ন ধরনের ফলমূল পাই ইত্যাদির জন্য যে গাছ লাগিয়ে যে বনভূমি গড়ে তোলে সেটাকে আমরা বলছি কৃষি বনসৃজন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে একই রকম, দেখো, পতিত এবং অব্যবহৃত জমিকে
উৎপাদনশীল করে তোলা। মানে যে জমিটা পড়ে রয়েছে অব্যবহারযোগ্য, সেখানে যদি আমি একটা গাছ লাগাই, তাহলে গাছটা কি হবে, আমাকে নির্দিষ্ট সময় ফল দেবে বা ফুল দেবে। তাহলে গাছটাকে আমরা কি করতে পারছি, বা আমাদের যে জমিটা রয়েছে সেই জমিটাকে আমরা উৎপাদনশীল করে তুলতে পারছি। নেক্সট কি, কৃষিজ ফসল উৎপাদন ছাড়াও কৃষক দেখো কৃষিজ ফসল উৎপাদন ছাড়াও আরো বিভিন্ন জিনিস পাচ্ছে, কাঠ পাচ্ছে, ফলমূল পাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো সে সংগ্রহ করতে পারছে, যার ফলে এগুলো বিক্রি করে কৃষকের একটা আয়ের পরিমাণ বাড়ছে, তার যে ইনকাম সেটার পরিমাণ বাড়ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে পশু খাদ্যের যোগান বৃদ্ধি করা। এর পাশাপাশি কি হচ্ছে, পশুর যে খাদ্যগুলো রয়েছে সেই রকম পশুর খাদ্য সে যোগান করতে পারছে, বা গাছের পাতাগুলোকে নিশ্চয় পশুকে খাওয়াই বা পশুকে খাওয়াতে পারে, তাহলে পশু খাদ্যের একটা যোগান বাড়ছে। নেক্সট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা। গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে, তাহলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু এই কৃষি বনসৃজন জরুরি। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এবার চলো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই কৃষি বনসৃজনের জন্য উপযুক্ত স্থান ও গাছগুলো কি কি। জমির আল বরাবর, মানে যেখানে কৃষক ফসল ফলায় সেই জমির আল বরাবর গাছ লাগিয়ে বনসৃজন করা যেতে পারে। চা বাগানের মধ্যে ছায়া প্রদানকারী বৃক্ষ, যেগুলো চা বাগানে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয় তোমরা জানো, তাহলে এই সমস্ত হচ্ছে উপযুক্ত স্থান। এবার আমরা জানবো যে উপযুক্ত গাছগুলো কি কি। তাহলে জমির আল বরাবর আমরা নিম, সুপারি, আকাশমণি এই সমস্ত গাছ লাগাতে পারি। চা বাগানের মধ্যে আমরা ভুট্টা এই সমস্ত গাছগুলো আমরা লাগাতে পারি। তাহলে এটা হলো তোমার কি, কৃষি বনসৃজনের উপযুক্ত স্থান ও গাছ। তাহলে কৃষি বনসৃজনটা ক্লিয়ার। পরীক্ষাতে যদি টিকা আসে যে টিকা লেখো একটা কৃষি বনসৃজনের, আশা করি তোমরা লিখতে পারবা। বা সামাজিক বনসৃজনের টিকা তোমরা কিভাবে লিখতে পারবা, বা সামাজিক বনসৃজনের টিকা লেখো, আশা করি তোমরা এই সমস্ত জিনিসগুলো পরীক্ষাতে লিখতে পারবা। তাহলে নেক্সট চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যৌথ বন ব্যবস্থাপনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, যে যৌথ বন ব্যবস্থাপনা কি, এর সম্বন্ধে টিকা লেখো। যে বন সংরক্ষণ ও বন সৃজন প্রকল্পে সরকারি বন কর্মচারী ও স্থানীয় জনগণের যৌথ উদ্যোগের মাধ্যমে, মানে দেখো যৌথ মানে কি, যে দুজনের একটা সমন্বয় থাকছে, কার কার, একটা সরকারি বন কর্মচারী এবং স্থানীয় জনগণের যৌথ উদ্যোগের মাধ্যমে বন সংক্রান্ত বিষয়ে সঠিক ব্যবস্থাপনার যে আয়োজন করা হচ্ছে সেটাকে আমরা বলছি যৌথ বন ব্যবস্থাপনা। এই যৌথ বন ব্যবস্থাপনার কি কি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো চলো আমরা দেখি। সেটা হচ্ছে সরকারি বনকর্মী এবং স্থানীয় জনগণ একত্রে অংশগ্রহণ। এই যৌথ বন ব্যবস্থাপনায় সরকারি যে কর্মচারীগুলো রয়েছে, বনের কর্মচারী, তাদের সঙ্গে স্থানীয় জনগণ, যারা লোকাল জনগণ রয়েছে, তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে, বা তারা একসঙ্গে কাজ করবে, তারা একত্রে অংশগ্রহণ করবে এই যৌথ বন এই যৌথ বন ব্যবস্থাপনায়। নেক্সট হচ্ছে মৃত্তিকার ক্ষয় অনেকটাই প্রতিরোধ হবে, যেটা বললাম এর আগে, মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করার জন্য আমাদেরকে গাছ লাগা জরুরি। তার পাশাপাশি কি হবে, অরণ্য সম্পদের চোরাচালান বন্ধ করা হবে। অরণ্য সম্পদের যে চোরাচালান সেটা অনেকটাই বন্ধ করা হবে এই যৌথ বন ব্যবস্থাপনার মাধ্যমে। কেউ ধরো বন কাটছে, তাহলে কি এখানে কারা অংশগ্রহণ করছে, স্থানীয় জনগণ অংশগ্রহণ করছে। তারা বনের কর্মচারীকে ফোন করে দিল যে অরণ্যের কাঠ নিয়ে কেউ পালিয়ে যাচ্ছে বা অরণ্য ছেদন করছে, বৃক্ষ ছেদন করছে। স্থানীয় লোকজন বন কর্মচারীকে ফোন করে দিল, বন কর্মচারী তখন তাদের চলে এলো, দেখা গেল যে কেউ একটা গাছ কাটছে বা গাছ কাটতে গিয়ে ধরা পড়ে গেছে, তাহলে চোরাচালানটা অনেকটাই বন্ধ করা গেল। তাহলে কি হচ্ছে, এই যৌথ বন ব্যবস্থাপনার মাধ্যমে অরণ্যের সম্পদের চোরাচালান অনেকটাই বন্ধ করা যায়। ক্লিয়ার? এই যৌথ বন ব্যবস্থাপনার টিকা যদি আসে পরীক্ষাতে, এরকম ভাবে তোমরা লিখবে। আশা করি তোমরা সবাই লিখতে পারবে, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা চলো দেখি ভারতীয় অরণ্য আইন, মানে অরণ্যের যে আইন সেগুলো কি কি ছিল। তাহলে স্বাধীনতার পূর্ববর্তী, মানে ভারত স্বাধীন হওয়ার আগে যে আইনগুলো ছিল ব্রিটিশ যুগের, সেগুলোকে আমরা বলছি স্বাধীনতা পূর্ববর্তী অরণ্য সংরক্ষণ আইন। নেক্সট যেটা হলো স্বাধীনতা পরবর্তী অরণ্য সংরক্ষণ আইন, মানে স্বাধীনতার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে যে আইনগুলো তৈরি হয় সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী অরণ্য সংরক্ষণ আইন। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতীয় অরণ্য সংরক্ষণ আইন নিয়ে আলোচনা করো বা ভারতীয় অরণ্য আইন নিয়ে আলোচনা করো, তোমরা কিভাবে লিখবে সেটা আমরা নিয়ে এবার আলোচনা করব। তাহলে দুটো আইন হচ্ছে, একটা হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী অরণ্য সংরক্ষণ আইন, আর একটা কি হচ্ছে স্বাধীনতা পরবর্তী অরণ্য সংরক্ষণ আইন। তাহলে প্রথমে যেটা দেখবো আমরা স্বাধীনতা পূর্ববর্তী অরণ্য সংরক্ষণ আইন।
ভারতীয় অরণ্য আইন, এটা হচ্ছে প্রথম ফার্স্ট, যেটা 1865 সালে আসে। এর লক্ষ্য মূল বিষয়বস্তু কি? এই আইনের দ্বারা বনবাসীদের অবাধে বন সম্পদ এবং কাঠ সংগ্রহ নিয়ন্ত্রণ করা যায়। যারা বনে বাস করে সেই সমস্ত মানুষ যারা বনজ সম্পদ ব্যবহার করত বা কাঠ সংরক্ষণ করতো, তাদের উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়। নেক্সট কি? বনজ সম্পদের সুরক্ষার ব্যবস্থা করা যায়। বনজ সম্পদকে কিভাবে সুরক্ষা করব বা কিভাবে সুরক্ষা প্রদান করা জরুরি সেটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে এটা হলো এই ভারতীয় অরণ্য আইন 1865, যেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালের, সেটা নিয়ে আলোচনা। নেক্সট কি? নেক্সট হচ্ছে ভারতীয় অরণ্য সংরক্ষণ আইন বা ভারতীয় অরণ্য আইন 1927। 1927 সালে একটা আইন আছে, সেটা হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী। কারণ আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয় কবে? 1947 সালের 15ই আগস্ট। তাহলে 1947 সালের আগে যে আইনগুলো ছিল সেটা হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী আইন। এই পূর্ববর্তী আইনের একটা আছে যেটা হচ্ছে 1927 সালে। এই আইনের মূল লক্ষ্য বিষয়বস্তু কি? এর আইনের মূল লক্ষ্য বিষয়বস্তু হচ্ছে মোট ভূমিভাগের 33% বন বা উদ্ভিদ দ্বারা আবৃত রাখতে হবে। মানে দেশের 33% ভূমি বনভূমি দ্বারা আবৃত রাখতে হবে। এবং বনকর্মী যারা রয়েছে সেই বনকর্মীগুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তার পাশাপাশি বনকে নিয়ে বা বনজ সম্পদকে নিয়ে গবেষণার সুযোগ তৈরি করতে হবে। এটা হলো এই আইনের উদ্দেশ্য। নেক্সট কি? নেক্সট হচ্ছে ভারতীয় অরণ্য সংরক্ষণ আইন। এটা হচ্ছে 1980, মানে স্বাধীনতার পরবর্তীকালে। এখানে বলা হয় এই আইনের উদ্দেশ্য বা মূল বিষয়বস্তু কি? এই আইনে অরণ্যের গাছ কাটা বন্ধ করা, তার পাশাপাশি বন্য প্রাণী যেগুলো রয়েছে সেই বন্য প্রাণীর সংরক্ষণের ব্যবস্থা করা, তার পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তোলা। মানে বনে আমরা জানি যে বিভিন্ন পশু পাখি বিচরণ করে, তাদেরকে নিয়ে একটা পর্যটন ক্ষেত্র গড়ে তোলা। নেক্সট হচ্ছে বনভূমি সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা। যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে এই বনভূমি সংরক্ষণ কাজে যুক্ত করা। নেক্সট হচ্ছে পতিত জমিতে সামাজিক বনসৃজনের কর্মসূচি গ্রহণ করা। তো পতিত জমিতে সামাজিক বনসৃজনের কর্মসূচি তোমরা পড়লে বা জানলে, তাহলে এই পতিত জমিতে সামাজিক বনসৃজনের কর্মসূচি গ্রহণ করা হয় এই ভারতীয় অরণ্য সংরক্ষণ আইন 1980-তে। নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অরণ্যের বাস্তুতান্ত্রিক গুরুত্ব কি। অরণ্যের নিশ্চয় গুরুত্ব রয়েছে, গুরুত্ব আছে বলে আমরা আজকে আলোচনা করছি, আজকে আমরা পড়ছি। তাহলে এই অরণ্যের গুরুত্বটা কি কি, এই বাস্তুতান্ত্রিক গুরুত্বটা কি কি আমরা আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। তাহলে পড়া থেকে আমরা দেখলাম বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম যে বাষ্পীভবনের পরিমাণ হ্রাস করার জন্য কি হয়, উদ্ভিদের মোমের পোলে যুক্ত হয়, বা অনেক ক্ষেত্রে কি হয় যে পাতাগুলো কাটায় পরিণত হচ্ছে। তাহলে কি হচ্ছে? জলবায়ু নিয়ন্ত্রণ। আমরা জানি যে জলবায়ু নিয়ন্ত্রণে গাছের একটা ভূমিকা রয়েছে। গাছ থেকে কি হয়, বাষ্পীভবন প্রক্রিয়ায়, গাছের ছিদ্র দিয়ে বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প নির্গত হয়। সেই জলীয় বাষ্প আমরা জানি বৃষ্টিপাতে সাহায্য করে থাকে। তাহলে জলবায়ু নিয়ন্ত্রণে গাছের একটা ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে পরিবেশ দূষণ রোধ। পরিবেশ দূষণ রোধে কিন্তু গাছ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাহলে পরিবেশের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্য, সেই ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কিন্তু একদম জরুরি। নেক্সট হচ্ছে মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি করা। মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি করাতে গাছ অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দেখবে অনেক সময় কি হয়, গাছের পাতা, ডালপালা এই সমস্ত জিনিস মাটিতে পড়ে যায়, যার ফলে কি হয়, মাটিতে একটা জৈব সারের কাজ করে। জৈব সার বা জৈবিক সারের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধিতে কিন্তু গাছ সাহায্য করছে। নেক্সট হচ্ছে মৃত্তিকা ক্ষয় নিবারণ। মাটির যে ক্ষয় আমি আলোচনা করলাম যে গাছ কি হয়, গাছের শেকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে, যার ফলে বৃষ্টির জলে মাটি ধুয়ে যাওয়ার সম্ভাবনা কমে, বা বাতাসের ফলেও কি হয়, বাতাসের ফলেও যে মাটি সেটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা কমে। তাহলে কি হচ্ছে, মৃত্তিকার ক্ষয়কে নিবারণ করছে। নেক্সট হচ্ছে ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণ। ঝড় আসছে, ঝড় প্রচুর বেগে আসছে, তাহলে ঝড়টাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা ঝড়ের গতিবেগটাকে অনেকটাই রোধ করে দেয় এই গাছগুলো।
আমরা অনেকটাই খবরে দেখি বা খবরে শুনেছি যে সুন্দরবন অঞ্চলে যে বনভূমি রয়েছে বা ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেই ম্যানগ্রোভ অরণ্য থাকার জন্য যে ঝড়গুলো আসন্ন, সেই ঝড়ের গতিবেগ অনেকটাই কম হয়, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয়। তাহলে অরণ্যের বাস্তুতান্ত্রিক গুরুত্ব ক্লিয়ার। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে অরণ্যের বাস্তুতান্ত্রিক গুরুত্ব আলোচনা করো, একদম লিখে দিবে জলবায়ু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ রোধ, মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি করা, মৃত্তিকা ক্ষয় নিবারণ, ঝড়ের গতিবেগ নিয়ন্ত্রণ করা। এগুলো লিখতে পারবে তো? আশা করছি সবাই লিখতে পারবে। অরণ্যের বাস্তুতান্ত্রিক গুরুত্ব। নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি? সেটা হচ্ছে অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব। বাস্তুতান্ত্রিক গুরুত্ব তো আমরা পড়লাম, এবার পড়বো অর্থনৈতিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্বতে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জ্বালানি কাঠ। তাহলে অরণ্যের ঘাস, অরণ্যের ডালপালা, পাতা ইত্যাদি বিভিন্ন দেশের মানুষ কি হয়, এইগুলো বিভিন্ন দেশের মানুষ সেগুলোকে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করে থাকে। তাহলে জ্বালানির কাঠের একটা উৎস হচ্ছে অরণ্যের ডালপালা, যেগুলো পড়ে রয়েছে বা শুকনো পাতা, সেগুলোকে আমরা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে শিল্পের কাঁচামাল। কাগজ শিল্প পাতা থেকে তোমাদেরকে বলেছি সরলবর্গীয় অরণ্যের একটা গুরুত্ব রয়েছে। তাহলে কাগজ হতে পারে, কাগজ হলো ক্রিকেট ব্যাট, যেটা নিয়ে তোমরা ক্রিকেট খেলতে বা খেলো এখনো। তার পাশাপাশি আরো যে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন বাসের স্ট্রাকচার তৈরি করার জন্য, ট্রেনের স্ট্রাকচার তৈরি করার জন্য প্রভৃতি ক্ষেত্রে শিল্পের কাঁচামাল হিসেবে কাঠ ব্যবহার করা হয়। 3 নম্বর কি? পর্যটন শিল্প। বনভূমির মধ্যে বিভিন্ন পাখি, পশু ইত্যাদিকে দেখার জন্য পর্যটন শিল্প গড়ে উঠেছে, যেমন কাজিরাঙাতে গির অরণ্য, এগুলোর নাম আমরা জানি। তাহলে এখানে এই সমস্ত বনভূমিতে পর্যটন শিল্পের একটা বিকাশ ঘটেছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি। গাছ আমাদের কিন্তু বিভিন্ন রকম ওষুধের একটা মূল উপাদান আমরা বলতে পারি। যেমন সর্পগন্ধা গাছের ছাল থেকে কুইনাইন আমরা জানি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আরো বিভিন্ন রকম যে গাছগুলো রয়েছে, বা গাছের শিকড় হতে পারে, গাছের ডালপালা, পাতা, বা আরো যে সমস্ত গাছের ছালগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে এটা ছিল অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব। আশা করছি তোমরা অরণ্যের অর্থনৈতিক গুরুত্বটাও বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব, পয়েন্টগুলো দেবে, তারপরে তোমরা বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে। যে এই বিষয়ের যে নোটস গুলো, সেগুলো তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। আশা করছি যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো, সেখান থেকে গিয়ে নোটস গুলো পড়ো, দেখবে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, ভারতের বনভূমি। আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তার পাশাপাশি যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে যে নোটস গুলো, সেগুলো তোমরা আমাদের এডিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তার পাশাপাশি বলে রাখি যে এই সমস্ত বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে, তাহলে তোমরা মেসেজ সেকশনে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমাকে মেসেজ করতে পারবে। তাহলে পরীক্ষা যেহেতু তোমাদের সামনেই চলে আসছে, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করছো। ভালোভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো। সকলে খুব ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।